এই গল্পটি পাঁচজন ভাইকে নিয়ে, যাদের চারজনই বিয়ে করে একটি মেয়েকে, এবং মেয়েটিও খুব সুন্দরভাবে ওই চারজন ভাইয়ের সঙ্গে সংসার করতে থাকে। কিন্তু যখন ৫ নাম্বার ভাই মানে সবার ছোট ভাই শহর থেকে গ্রামে আসে, তখন সবার বড় ভাই ছোট ভাইকে নির্দেশ করে যে ওকে ও নিজের ভাবিকে বিয়ে করতে হবে। কিন্তু এই কথা শোনার পর ছোট ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিজের ভাবিকে সে কি করে বিয়ে করবে? কিন্তু পরবর্তীতে তার ভাবি তার সঙ্গে এইরকম কিছু করে যার জন্য সেই ছোট ভাই পাগল হয়ে যায় তার ভাবিকে বিয়ে করার জন্য। এমন কি করে তার সঙ্গে? আর কেনই বা গ্রামের সব মানুষ সবকিছু জানা সত্ত্বেও এইরকম নোংরা কাজে কোনো বাধা দেয় না? আসলের পিছনে রহস্যটা কি, সেটাই আজকে আমরা জানতে চলেছি এই মুভির এক্সপ্লেনেশনে। হ্যালো ভিউয়ার্স, মুভিগ্যাজমে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হয়েছি দারুণ একটি ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে। ২০১৯ সালে রিলিজপ্রাপ্ত এই দারুণ ওয়েব সিরিজটির নাম পাঞ্চালী। তবে চলুন আর সময় নষ্ট না করে সরাসরি এই মুভিটির এক্সপ্লেনেশনে চলে যাই। তবে তার আগে ভিউয়ার্স, ছোট্ট একটি কথা আপনাদেরকে বলতে চাই। প্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার এক্সপ্লেনেশনটি শুনছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তবে চলুন আর দেরি না করে শুনে আসা যাক পাঞ্চালী ওয়েব সিরিজটির এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা একটি লোককে দেখতে পাই, বারান্দায় বসে সে গীতা পাঠ করছে। এই লোকটির নাম হচ্ছে ইয়োগী। তিনি ৫ জন ভাইয়ের মধ্যে সবার বড়। ইয়োগী বারান্দায় বসে শুনতে পাচ্ছিল যে ভিতরের রুমে তার ছোট ভাই তারই ওয়াইফের সঙ্গে রোম্যান্স করছে, আর সেটার স্পষ্ট ইয়োগীর কানে এসে, আর যার জন্য সে গীতা পাঠে একদমই মনোযোগী হতে পারছিল না। বারবার তার মন আর ধ্যান চলে যাচ্ছিল ভিতরের রুম থেকে আসা ওই শব্দগুলোর দিকে। এবার ভিতরের রুমে আমরা বালি নামে একজন ছেলে আর ভূমি নামে একটি মেয়েকে দেখতে পাই। এই বালি হচ্ছে ইয়োগীর ছোট ভাই, আর এই ভূমি হচ্ছে ইয়োগী আর তার ৩ ছোট ভাইয়ের একমাত্র স্ত্রী। তো বালির কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার পালা বালির ছোট ভাই নান্দুর। তো নান্দুও রুমের ভিতরে গিয়ে একই রকম ভাবে ভূমির সঙ্গে রোম্যান্স করতে শুরু করে, আর যথারীতি ভূমিও এই বিষয়টা খুবই উপভোগ করতে থাকে। এই দিক দিয়ে ইয়োগী বেচারা বাহিরে বসে গীতা পাঠ করছে, আর অন্যদিকে তার ভাইরা ভিতরের রুমে ভূমির সঙ্গে রোম্যান্স করছে, আর সেটার শব্দ ইয়োগী বাহিরে বসে শুনতে পাচ্ছে। অবশেষে এবার ইয়োগীর পালা। ভিতরের রুমে গিয়ে ইয়োগী আস্তে আস্তে ভূমিকে বলে, তোমার কাছে আসি না আজ অনেক দিন হলো, তাই ভাবলাম আজকে আসি, তুমি এতে কিছু মনে করনি তো? উত্তরে ভূমি বলে, আপনি তো আমার হাজবেন্ড, আপনার যখন ইচ্ছা তখনই আপনি আমার কাছে আসতে পারেন, এতে আমি কেন মাইন্ড করব? এরপর ইয়োগী ভূমির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। বলে রাখি, ভূমি আর তার ৪ জন হাজবেন্ডের সংসারে একটি বাচ্চাও রয়েছে। ছেলেটির নাম আনশু। তো যাই হোক, পরদিন সকালবেলা আমরা দেখতে পাই ঘুম থেকে উঠে ভূমি একটি ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে একটি জায়গায় গিয়ে থামে। এরপর মাটিতে শুয়ে কিছুক্ষণ একা একা কি যেন ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ভূমি ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে কান্না করছে, আর ক্ষেতের ভিতরে তার বাবার নিথর রক্তাক্ত দেহ পড়ে আছে। এই সিনটি দেখিয়ে সিন আবারও প্রেজেন্টে চলে আসে। কিছুক্ষণ সেখানে থাকার পর ভূমি উঠে বাসার দিকে রওনা দেয়। মাঝপথে ওর সঙ্গে একজন প্রতিবেশী দেখা হয়। ওই প্রতিবেশী তখন ভূমিকে বলে, শুনেছি ইয়াদব ভাইদের মধ্যে আবারও জমি নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। ভূমি তখন কোনো উত্তর দেয় না। প্রতিবেশীটা তখন আবারও বলে, আচ্ছা ভূমি, তোমার কষ্ট হয় না? ৪ জন হাজবেন্ডকে তুমি কিভাবে ম্যানেজ করো? ওদেরকে খাওয়ানো, পড়ানো, রান্না করা, তোমার কাছে কষ্ট লাগে না এত কিছু করতে? উত্তরে তখন ভূমি বলে, কষ্ট মনে করলেই কষ্ট, কষ্ট মনে না করলে কষ্ট না। তুমি যেটাকে কষ্ট ভাবছো আমার জন্য সেটা ভালোবাসা, আর আমি খুব সৌভাগ্যবান যে আমি ৪ জনের ভালোবাসা পাচ্ছি। আর খুব শীঘ্রই শহর থেকে আরো একজন আসছে, তখন ৪ জন না ৫ জনের ভালোবাসা পাবো। এই কথা বলে ভূমি হাসতে হাসতে বাসায় চলে আসে। এই দিক দিয়ে আমরা দেখতে পাই ইয়োগী আর তার ৩ ভাই মিলে বাসাটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে, কারণ আজকে শহর থেকে তাদের ছোট ভাই আসছে। পণ্ডিতের বলে দেওয়া নিয়ম অনুযায়ী আজকেই তার ছোট ভাইয়ের সঙ্গে তার ভাবির বিয়ে দিতে হবে। এই দিক দিয়ে ভূমিও বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই শহর থেকে ইয়োগীর ছোট ভাই এসেছে, ওর নাম হচ্ছে ঝিনু। তো ঝিনুকে দেখে ইয়োগী আর তার ৩ ভাইয়ের একমাত্র সন্তান আনশু জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, চাচু এসেছে, চাচু এসেছে। তখন ঝিনুর বড় ভাই বালি ওকে দেখে জড়িয়ে ধরে। বালি তখন শুনতে পায় আনশু তখনও ঝিনুকে চাচা চাচা বলছে, তাই বালি তখন আনশুকে বলে, ও এখন থেকে তোমার চাচা না, বাবা, ওকে তুমি বাবা বলে ডাকবে। কিন্তু তখন এই কথা শুনে ঝিনু একটু বিরক্ত হয়ে বাল্লিকে বলে, ভাইয়া, ও যেটা ডাকছে ওকে ডাকতে দাও না। বাল্লি তখন বলে, না, ওর অভ্যাস হয়ে যাবে, এখন থেকেই এটা ঠিক করতে হবে। আর এটা বলে বাল্লি সেখান
সেখান থেকে চলে যায়। এরপর ঝিনুর সঙ্গে ওর আরেক ভাই নান্দুর দেখা হয়। নান্দু তখন ঝিনুকে বলে, কিরে কেমন আছিস? ঝিনু বলে, ভাইয়া অনেক ভালো আছি। বাসার সবাই কেমন আছে? নান্দু বলে, ভালো আছে। ঝিনু তখন বলে, ভাইয়া ভাবি কেমন আছে? উত্তরে তখন নান্দু বলে, আরে এবার তো ভাবি বলা বন্ধ কর, আর একটু পর তো তোর ওয়াইফ হতে যাচ্ছে। এই কথা শুনে ঝিনুর হাসি বন্ধ হয়ে যায় আর নান্দুকে বলে, ভাইয়া আমি এই বিয়ে করতে পারবো না। এই কথাটা তখন পিছন থেকে দাঁড়িয়ে থাকা ইয়োগি শুনে ফেলে আর প্রচন্ড রেগে গিয়ে ঝিনুকে বলে, ঝিনু তুই জানিস না এটা আমাদের বংশের রেওয়াজ এবং এটা পণ্ডিতের নির্দেশ। এই নির্দেশ যদি আমরা কেউ অমান্য করি তাহলে আমাদের বংশে ঘোর বিপদ নেমে আসবে। আমরা 4 ভাইও তো এই মেয়েকেই বিয়ে করেছি, আমাদের তো কোনো সমস্যা হয়নি, তাহলে তোর এত সমস্যা কিসের? এবার এই কথা শুনে ঝিনু রেগে যায় আর রেগে গিয়ে বলে, আমি এইরকম কোনো মেয়েকে বিয়ে করতে চাই না যার অলরেডি 4 জন স্বামী আছে, আর এইরকম কোনো সন্তানও চাই না যে নিজেও জানে না তার আসল বাবাকে। এবার এইরকম একটি কথা শুনে ইয়োগি আর তার নিজের রাগ ধরে রাখতে পারে না, তার ছোট ভাইকে মারতে এগিয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে ভূমি এসে দাঁড়ায় আর চিৎকার করে বলে যে আপনারা ভাইরা যদি মারামারি করেন তাহলে আর শত্রুর দরকার কি? এরপর ভূমি আবারও বলে, আপনার ভাই যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে সেটা সম্পূর্ণ তার ইচ্ছা, এতে আপনি কেন জোরাজোরি করছেন? আর তাছাড়া শহরে পড়াশোনা করা একজন স্মার্ট ছেলে, শিক্ষিত ছেলে, আর আমি গ্রামের একজন মূর্খ মেয়ে, আমাকেও কেন বিয়ে করবে? এরপর সবাই সেখান থেকে চলে গেলে ঝিনু ভূমির কাছে ক্ষমা চায়, বলে, ভাবি আমি না বুঝে হয়তো তোমাকে একটু বেশি বলে ফেলেছি, প্লিজ আমার উপর রাগ করো না। ভূমি তখন বলে, আরে বোকা না, আমি তোমার উপর রাগ করিনি, তুমি তো উল্টো আমাকে আরো বাঁচিয়ে দিয়েছো। এমনিতেই 4 জন পুরুষকে সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, তার মধ্যে যদি তুমিও আসতে তাহলে 5 জনের খেয়াল রাখতে হতো, তাতে আমার বেশ কষ্ট হতো। কিন্তু ভূমির কথায় আর তার চেহারার এক্সপ্রেশনে আসলে বোঝা মুশকিল হয়ে যাচ্ছিল যে সে কি মিথ্যা বলছে নাকি সত্যি। কারণ ভূমি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন কিছু দূর গিয়ে আবারও সে ঝিনুর দিকে তাকায় আর আরেকটি রহস্যজনক হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে। তখন ঝিনুকে ওর মেঝো ভাই কানে কানে বলে, তুই যা করেছিস ভালোই করেছিস ভাই, গ্রামের মেয়ে রেখে শহরে গিয়ে মেয়ে পটিয়েছিস, অনেক আনন্দেই আছিস তুই। তোর মতো সাহস যদি আমি দেখাতাম তাহলে আমার জীবনটাও হয়তো তোর মতনই আনন্দের হতো। এইসব কথার মাঝখানে হঠাৎ করে বড় ভাই ইয়োগি চিৎকার করে উঠে আর বলতে থাকে, অমঙ্গল ঘটে গিয়েছে, অমঙ্গল ঘটে গিয়েছে আমাদের বাসায়। দৌড়ে সবাই নিচে গিয়ে দেখতে পায় পূজার ঘরে যেই মূর্তিটা রাখা ছিল সেই মূর্তিটা ফাটল ধরে 2 ভাগ হয়ে গেছে। এখন স্বাভাবিকভাবে এইরকম একটি ঘটনা ঘটার পর বাসার সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ে। সবাই এটাই ভেবে নেয় যে ঝিনু তার ভাবিকে বিয়ে না করার কারণে এইরকম গজব নেমে এসেছে। ইয়োগি তখন বলে, বাস অনেক হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না, আজকেই তোর সঙ্গে ভূমির বিয়ে হবে। তখন ঝিনু বলে, মূর্তির ফাটলের সঙ্গে আমার বিয়ের কোনো কানেকশন নেই, এটা হয়তো অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে। তখন এক পর্যায়ে ঝিনুর বড় ভাই বালি ওর উপরে রেগে যায় আর বলে, ঝিনু অনেক হয়েছে, এবার তো বুঝার চেষ্টা কর যে এগুলো হচ্ছে তুই ভূমিকে বিয়ে না করার কারণে, জানি না আর কত গজব বাকি আছে। তখন ঝিনু বিরক্ত হয়ে বলে, আমি কাল সকালেই বাসা ছেড়ে শহরে চলে যাব, তাও আমি ভাবিকে বিয়ে করতে পারবো না। কিছুক্ষণ পরে ভূমি হাতে করে কিছু আম নিয়ে বাহিরে ঝিনুর সঙ্গে দেখা করতে আসে। ঝিনুর সামনে গিয়ে বলে, তোমরা ভাইরা রাগ হলেই কি এখানে এসে বসে থাকো? নাও তোমার জন্য আম নিয়ে এসেছি, খাও। এটা বলে উপুর হয়ে প্লেটটি ঝিনুর হাতে দেয়। এরপর ঝিনুর সামনে বসে ভূমিওকে বলে, আচ্ছা ও দেখতে কেমন? নিশ্চয়ই অনেক সুন্দর, শহরের অন্য মেয়েদের মতো, তাই না? আমি জানি আজকে যদি আপনি শহরের কাউকে পছন্দ না করতেন তাহলে ঠিকই আমাকে বিয়ে করতেন। ভূমি তখন বলে, ওর নাম কি? ঝিনু তখন কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাবি ওর নাম নিকিতা, শহরে আমরা একসঙ্গে পড়াশোনা করি। ভাবি আপনি কিভাবে বুঝলেন? ভূমি তখন বলে, আমরা গ্রামের হতে পারি কিন্তু সবকিছুরই ধারণা আছে। ঝিনু আম খাওয়ার সময় খানিকটা আম ওর মুখের পাশে লেগে যায় আর এটা দেখে ভূমি বলে, আপনারা কোনো ভাই ঠিক মতো আম খেতে পারেন না। আর এটা বলে সেখান থেকে উঠে ঝিনুর সামনে আসতেই নেয়, ঠিক তখনই হোঁচট খেয়ে ঝিনুর গায়ের উপরে পড়ে যায় ভূমি। এরপর ভূমি ঝিনুর গাল থেকে ওই আমটা মুছে সেই হাতটা নিজের মুখে দিয়ে দেয় আর এটা দেখে ঝিনু একটু চমকে যায়। তখন ভূমি বলে, ও সরি, ভুল হয়ে গেছে, আসলে আপনার সব ভাইরা এইভাবে আম খায় তো, তখন মুখের পাশে লেগে গেলে আমি এইভাবেই পরিষ্কার করি, আসলে ভুলে গিয়েছিলাম এটা আপনি। ঝিনু তখন বলে, ভাবি আপনার কাছে অদ্ভুত লাগে না যে আপনি 4 জন স্বামীর সঙ্গে সংসার করেন? উত্তরে ভূমি বলে, বাবা আপনি এত দূর পর্যন্ত চিন্তা করেছেন? আমি আসলে শহরের মেয়েদের মতো এত গভীরভাবে ভাবতে পারি না, আমার তো দরকার শুধু 2 বেলার রুটি আর থাকার জন্য একটু জায়গা। তোমার ভাইদের আমাকে নিয়ে কোনো অবজেকশন নেই, কেন জানো? কারণ তোমার ভাইরা যে যেইভাবে চায় সেইভাবে পায়, আমি তোমার ভাইদেরকে অনেক খুশি রাখি। জিনু ওর ভাবির মুখ থেকে এইসব কথা শুনে ওর মুখ দেখেই মনে হচ্ছিল আস্তে আস্তে ওর ভাবির প্রতি দুর্বল হয়ে পড়ছিল। ভূমি তখন বলে, আমার ভাগ্যটাই খারাপ, আপনার সঙ্গে বিয়ে হলো না, আর কেই বা চাইবে না
আপনার মতো এত সুন্দর হ্যান্ডসাম শিক্ষিত কাউকে বিয়ে করতে। এই কথা বলে ভূমি সেখান থেকে উঠে আস্তে আস্তে ভিতরের রুমে যেতে থাকে। আর ভূমির দিকে ঝিনু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন ঝিনু বুঝতে পেরেছে ভূমি ওকে কি বোঝাতে চেয়েছে। এই দিক দিয়ে ভূমি ভিতরের রুমে গিয়ে আমের প্লেটটা চুলার পাশে ছুঁড়ে ফেলে আর খুব রাগান্বিত ভাবে তাকিয়ে মনে মনে নিকিতাকে গালি দিতে থাকে। ওই মুহূর্তে আংশু রান্নাঘরে এসে বলে, মা মা আম খাবো। এই কথা বলে পাশে পড়ে থাকা প্লেট থেকে এক টুকরো আম নিয়ে ওর মুখে ঢুকিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে ভূমি এসে ওর মুখ থেকে আমটা নিয়ে ফেলে দেয় আর বলতে থাকে, আমাকে না বলে এই আম খেলি কেন, এক্ষুনি মুখ থেকে ফেলে দে। সেই দিন রাতের বেলা সবাই একই খাটে ঘুমিয়েছিল। হঠাৎ করে ঝিনুর পেটে ভয়ঙ্কর মাত্রায় ব্যথা শুরু করে আর ঘুম থেকে উঠে পাগলের মতো চিৎকার করতে থাকে। সবাই ঘুম থেকে উঠে যায়, ওকে নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। ভূমি তখন চিৎকার করে বলতে থাকে, আরে আপনারা কি করছেন, তাকিয়ে তাকিয়ে দেখছেন কেন, তাড়াতাড়ি শহরে যান, একজন ডাক্তার নিয়ে আসে। তখন ইয়োগী আর তার দুই ভাই মিলে চলে যায় শহরে ডাক্তার আনার জন্য। এই দিক দিয়ে সারা রাত ভূমি ঝিনুর সেবা করতে থাকে, এক পর্যায়ে ওকে সুস্থ করে তুলে। সকালবেলা ঝিনুর জ্ঞান ফিরে আসলে বালি ওকে জিজ্ঞেস করে, তোর কি হয়েছিল, এই অবস্থা হলো কিভাবে? উত্তরে ঝিনু বলে, আমি তো কিছু জানি না, গতকাল রাতে ভাবি আমাকে আম খেতে দিয়েছিল, ওটাই খেয়েছি, আর কিছু তো খাইনি, ওই আম খেয়েই মনে হয় এরকম কিছু হয়েছে। এই কথা শুনে তখন বাল্লি বলে, পাগল হয়ে গেছিস তুই, তোর ভাবির জন্য তুই অসুস্থ হোসনি, তোর ভাবির জন্য তুই সুস্থ হয়েছিস। কালকে রাতে কোনো ডাক্তার খুঁজে পাওয়া যায়নি, বড় ভাইয়ের মেজো ভাই এখনো শহরে ডাক্তারের খোঁজে। আরে তুই কিছু জানিস নাকি, কালকে সারা রাত আনসুর মা তোকে জড়িয়ে ধরে রেখেছে যাতে করে তোর কোনো ক্ষতি না হয়, সারা রাত তোর চিকিৎসা করেছে। এমন ওয়াইফ 7 জন্মেও কারো ভাগ্যে জোটে না। এখান থেকে সিন শিফট হয়, আমরা ভূমিকে দেখতে পাই আবার ওই জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে ওই জায়গাটিতে গিয়ে বসেছে। এবারও অঝরে কান্না করতে থাকে আর উপর দিকে তাকিয়ে ওর বাবাকে বলে, বাবা তুমি কেন আমাকে এইরকম জায়গায় ফেলে রেখে চলে গেলে? সেই মুহূর্তে আমরা আরো একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ভূমি আর ওর বাবাকে দেখতে পাই আমরা। তারা দুজন লুকিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। ভূমিকে ওর বাবা তাড়াতাড়ি হাঁটতে বলছিল, বাবার কথা শুনে তাড়াতাড়ি করে হাঁটতে গিয়ে রাস্তায় পড়ে থাকা এক টুকরো কাঁচ ওর পায়ে ঢুকে যায়। ভূমি চিৎকার করে উঠে, ওর বাবা সঙ্গে সঙ্গে ওর মুখ চেপে ধরে বলে, মা চিৎকার করিস না, তোর চাচারা হয়তো আশেপাশেই আছে, চল আমরা আপাতত গিয়ে জঙ্গলের ভিতরে আশ্রয় নেই, তোর চাচারা আগে এখান থেকে বের হোক, তারপর আমরা আস্তে করে এখান থেকে শহরে চলে যাব। এতটুক দৃশ্য দেখিয়ে সিন আবারও প্রেজেন্টে চলে আসে। ভূমি সেখান থেকে বাসায় ফিরে আসে, এসে দেখতে পায় বিছানায় ঝিনু শুয়ে আছে আর ঝিনুর বিছানার পাশে বাল্লি দাঁড়িয়ে আছে। ভূমিকে দেখার পর বাল্লি বলে, তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য, তুমি তো কালকে সারা রাত্র অনেক কষ্ট করেছো। এটা বলে বাল্লি ভিতরের রুম থেকে খাবার নিয়ে আসে। ভূমি তখন সেটা খেয়ে বলে, এটা কে রান্না করেছে, তুমি? বাল্লি বলে, হ্যাঁ, কাল সারা রাত তোমার অনেক কষ্ট হয়েছে, তাই ভাবলাম আজকে আমি একটু রান্না করি। ভূমি একটু খাবার মুখে দেওয়ার পর বাল্লি জিজ্ঞেস করে, কেমন হয়েছে, বললে না যে? ভূমি তখন বলে, তুমি নিজেই চেক করে নাও। আর এই কথা বলে বাল্লির মুখে কিস করে বসে। বাল্লি তখন অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি এখন এগুলো করছো? ভূমি বলে, তো কি হয়েছে, পরশু রাতে তো আপনি আমার কাছে আসতে পারেননি, এখন তো বাসা খালি আছে, সবার আসতে অনেক দেরি হবে। আর এই কথা বলে বাল্লির সঙ্গে ওই রুমে যেখানে ঝিনু শুয়ে আছে সেখানেই রোম্যান্স করতে শুরু করে। ওই দিক দিয়ে আমরা ঝিনুকে দেখতে পাই, ও কিন্তু ঘুমায়নি, লুকিয়ে লুকিয়ে এই সব দেখে ও খুব এনজয় করছিল। বাল্লি এই বিষয়টা না খেয়াল করলেও ভূমি কিন্তু ঠিকই খেয়াল করেছে যে ঝিনু লুকিয়ে ওদের রোম্যান্স দেখছে, কিন্তু তারপরেও ভূমি কিচ্ছু বলে না, কারণ ওর প্ল্যানই ছিল এটা, ও ঝিনুকে বোঝাবে যে ও রোম্যান্সে কতটা পারদর্শী। ওই দিক দিয়ে ওরা রোম্যান্স করছিল আর এই সবকিছু বিছানায় শুয়ে তাকিয়ে দেখছিল ঝিনু। পরের সিনে আমরা দেখতে পাই ভূমি আচার বানাচ্ছিল ঝিনুর জন্য, কারণ ঝিনু শহরে চলে যাবে। তখন সেখানে নান্দু আসে। ভূমি তখন বলে, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে আচারটা। নান্দু বলে, এত কষ্ট করে লাভ কি, যার জন্য কষ্ট করছো সেই তো আর তোমার কষ্ট বুঝছে না। ভূমি চুপ করে থাকে। নান্দু আবারও বলে, যে দেখো কাপড় চোপড় সব গুছিয়ে রেডি হচ্ছে শহরে যাওয়ার জন্য। ভূমি তখন বলে, তো কি হয়েছে, ও আমাকে বিয়ে করেনি দেখে কি ওকে আমি একটু আচারও বানিয়ে দিব না? পরের সিনে আমরা দেখতে পাই ঝিনুর সঙ্গে দেখা করতে যায় ভূমি। ঝিনুর সামনে গিয়ে বলে, কি হয়েছে, আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না যে, আমি কি কোনো ভুল করেছি? ঝিনু তখন বলে, ভাবি আপনার কাছে যেই সেবা পেয়েছি সেটা হয়তো শহরের কোনো হাইফাই হসপিটালেও পেতাম না। এটা শুনে ভূমি বলে, তাই নাকি, কিন্তু শহরে তো শুনেছি বড় বড় হসপিটালে অনেক টাকা লাগে, তো আমি যে আপনাকে যেই সেবা করলাম এর জন্য আমাকে কিছু দিবেন না? ঝিনু বলে, কি চান ভাবি আপনি? ভূমি তখন বলে, আমি আপনাকে যেটা বলবো আপনার কিন্তু এখন সেটাই করতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই ঝিনুকে ভূমি ওর সঙ্গে করে একটি জায়গায় নিয়ে যায়। ওই জায়গাটি দেখে ঝিনু অনেক খুশি হয়ে যায়। ঝিনু বলে, এটা তো চৌধুরীদের বাগান। ভূমি বলে, হ্যাঁ, এটাই তো আপনার সব থেকে
থেকে ফেভারেট জায়গা ছিল তাই না? শুনেছি ছোটবেলায় নাকি আপনি বাসার থেকেও বেশি এখানে সময় কাটাতেন। ঝিনু বলে, কিন্তু এই জায়গা নিয়ে তো কোর্টে কেস চলছে, আপনি এটার চাবি কিভাবে পেলেন? ভূমি বলে, হ্যাঁ আমি জানি, যেই কোর্টে এই কেসটি চলছে ওখানে আমার একজন পরিচিত ছেলে আছে, আমাদের গ্রামে থাকে, ওর কাছ থেকে একটি চাবি বানিয়ে নিয়েছি। ঝিনু তখন অনেক ইমোশনাল হয়ে যায়। ঝিনু বলে, আমি এই জাম বাগানের নিচে অনেক সময় কাটিয়েছি, এখান থেকে জাম কুড়িয়ে আমরা বন্ধুরা একে অপরের গায়ে ছুড়াছুড়ি করতাম। ঝিনু যখন এইসব কথা বলছিল ওই দিক দিয়ে আমরা দেখতে পাই ভূমি মাটি থেকে জাম কুড়িয়ে ওই জামগুলো ঝিনুর গায়ে ছুড়ে মারে। আর এই ঘটনার পর ঝিনু অনেক আনন্দ পায়, ছোটবেলার কথা মনে পড়ে যায় ওর। এক পর্যায়ে ঝিনুও মাটি থেকে জাম কুড়িয়ে ভূমির গায়ে ছুড়ে মারতে থাকে। এইভাবে দুজন মজা করতে করতে একটা সময় দুজন দুজনের অনেক কাছে চলে আসে আর একটা সময় রোম্যান্স করতে শুরু করে। কিন্তু ঠিক ওই সময় ওরা শুনতে পায় কতগুলো লোক একজনকে ধাওয়া করে ওদের দিকেই আসছে। ওরা সঙ্গে সঙ্গে ওই গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে আর ওরা দেখতে পায় লোকগুলো যেই ছেলেটিকে এখানে ধাওয়া করে নিয়ে এসেছিল ওকে খুব মারধর করছে। ভূমি তখন ঝিনুকে নিয়ে সেখান থেকে চুপে চুপে লুকিয়ে বেরিয়ে যাচ্ছিল। ঝিনু ভূমির কাছে জানতে চায় ওরা কারা। ভূমি তখন বলে, ওটা হচ্ছে ইয়াদব, আর ও যাকে মারছে ও হচ্ছে ওর আপন ভাই। আসলে এখানে সব সময় জমি সংক্রান্ত বিষয় নিয়ে গন্ডগোল লেগেই থাকে। সামান্য কিছু জমির জন্য ভাই ভাইকে মেরে ফেলে। এরপর ওরা আস্তে আস্তে সেখান থেকে বের হতে নেয়। আর ওই দিক দিয়ে আমরা দেখতে পাই ইয়াদব ছুরি বের করে ওর ভাইকে মেরে ফেলতেই নিবে, ঠিক সেই মুহূর্তে ঝিনুর পকেট থেকে ওর ফোনটা বেজে উঠে আর ইয়াদব ওকে দেখে ফেলে। যেহেতু ওরা খুন করতে দেখে ফেলেছিল তাই সঙ্গে সঙ্গে ইয়াদব ওদের ধাওয়া করতে শুরু করে মেরে ফেলার জন্য। ভূমি ঝিনুকে নিয়ে দৌড়ে ওর বাসার দিকে আসতে থাকে। মাঝপথে ওরা ওদের পোষা কুকুরটিকে দেখতে পায় আর ওর মাধ্যমে ঝিনুর ভাইদের কাছে খবর পাঠিয়ে দেয়। এই দিক দিয়ে ইয়াদব আর ওর ভাইরা একটা সময় ভূমি আর ঝিনুকে ধরে ফেলে এবং ওদের দুজনকে অনেক মারধর করতে থাকে। ভূমি তখন একটা পর্যায়ে ঝিনুর গায়ের উপরে শুয়ে পড়ে আর সব আঘাত ও নিজের শরীরে নিতে থাকে যাতে করে ও ঝিনুকে রক্ষা করতে পারে। এরই মধ্যে আমরা দেখতে পাই ইয়োগী আর ওর ভাইরা সেখানে চলে এসেছে আর এটা দেখে ইয়াদব আর ওর ভাইরা সেখান থেকে ভয়ে পালায়। ইয়োগী আর ওর ভাইরা মিলে ঝিনু আর ভূমিকে বাসায় নিয়ে আসে। পরের সিনে আমরা দেখতে পাই ঝিনু একা বাহিরে বসেছিল, তখন ওর বড় ভাই ওর পাশে এসে বসে আর বলে, দেখেছিস কিভাবে আমাদের সবাইকেও আগলে রেখেছে, কখনো আমাদের কারো গায়েও আঘাত লাগতে দেয় না। ওইখানেও সব আঘাত ও নিজে সহ্য করেছে কিন্তু তাও তোর গায়ে কোনো আঘাত লাগতে দেয়নি। কিন্তু ভাই এটা তো বিশ্বাস করছিস যে ওকে বিয়ে না করার কারণে আমাদের ফ্যামিলিতে এইসব বিপদ আসছে? এটা বলে সে চলে যায়। জিনু এবার মনে মনে ভাইয়ের কথাগুলো ভাবতে থাকে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই ক্ষেতের মাঝখানে ভূমি বসে আছে আর পিছন থেকে ঝিনু এসে হাজির হয়। ভূমিকে বলে, আমাদের 5 ভাইকে তুমি অনেক ভালোবাসো তাই না? এটা বলে ভূমির ব্যথা জায়গাগুলোতে মলম লাগিয়ে দিতে থাকে। একটা সময় ঝিনু বলে, আমি এখান থেকে যেতে চাই না। ভূমি বলে, কেন? ঝিনু বলে, কারণ এটা আমার মাটি, আমার জায়গা। আমি এই গ্রাম ছেড়ে, ভূমিকে ছেড়ে, আমার ভাইদেরকে ছেড়ে কখনো ভালো থাকবো না। আমাকে তোমার থেকে ভালো আর কেউ বুঝবে না। আর এই কথা শুনে ভূমি ঝিনুকে ওর কাছে টেনে নেয় আর একটা সময় ওদের দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই অবশেষে ভূমির সঙ্গে ঝিনুর বিয়ে সম্পন্ন হয়েছে। ঝিনুর সব ভাইয়েরাও বেশ খুশি। তো আমরা দেখতে পাই ভূমি ঝিনুর বাবার ছবির সামনে দাঁড়িয়ে আশীর্বাদ নিচ্ছিল। সেই মুহূর্তে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ভূমি বসে কান্না করছিল আর ওর সামনে ইয়োগীর বাবা দাঁড়িয়ে ওকে বলছে, কান্না কর মা, মন খুলে কান্না কর, তোর বাবাই পৃথিবীতে আর বেঁচে নেই। তখন ভূমি কান্না করতে করতে বলে, আমি বিশ্বাস করতে পারছি না আমার চাচারা এটা কিভাবে করলো। যাদের সামনে আমি বড় হয়েছি তারা আমার বাবাকে এইভাবে মেরে ফেললো, আমাকে এতিম বানিয়ে দিল। তখন ইয়োগীর বাবা বলে, মারে, জমি জিনিসটাই এইরকম, মানুষ এটা লোভে পড়ে পুরো পাগল হয়ে যায়, ভাই ভাইকে হত্যা করে। আমি জানি আমার ঘরেও এইরকম বিষ রোপণ করা আছে, কারণ আমারও 5টি ছেলে রয়েছে। এখন হয়তো ওরা একসঙ্গে কাজ করে, মিলমিশ করে থাকে, কিন্তু আজ বাদে কাল ওদের সংসার হবে, 5 ভাইয়ের 5টা পরিবার হবে, আর তখন ওরা ওই জমির জন্য একজন আরেকজনকে হত্যা করবে। তোমাকে তো আমি তোমার চাচাদের হাত থেকে বাঁচিয়ে এনেছি, কিন্তু আমার ছেলেদেরকে কে বাঁচাবে? এটা শুনে ভূমি তখন কান্না করতে করতে বলে, না চাচু, তোমার পরিবারের সাথে এইরকম হবে না, আমি কখনো এটা হতে দিব না। তার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি তাও দিব, কিন্তু আমি তোমার পরিবারের কোনো ক্ষতি হতে দিব না। তখন ইয়োগীর বাবা বলে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার 5 সন্তানকে বিয়ে করো, তাহলে ওদের একটাই
সংসার হবে। আর এই জায়গা জমির জন্য ওরা একে অপরকে হত্যা করবে না, শত্রু হবে না একে অপরের। আমাদের বংশে একটা প্রথা রয়েছে, আর সেটা হচ্ছে আমার 5 ছেলের যদি বিয়ে করতে হয় তাহলে একটা মেয়েকেই বিয়ে করতে হবে। তুমি কি এটা করতে পারবে? এটা শুনে একটা সময় ভূমি রাজি হয়ে যায়। সে যোগীর বাবাকে প্রমিস করে যে সে কখনো তার ছেলেদের বা ওই ফ্যামিলির কোনো ক্ষতি হতে দিবে না। এই সিনটি দেখিয়ে সিন আবারও প্রেজেন্টে চলে আসে। ভূমি যোগীর বাবা ছবির সামনে দাঁড়িয়ে তাকে বলছে, বাবা আমি আপনার কথা রেখেছি। আর এই সিনটির সাথেই মুভিটিও এখানেই শেষ হয়। আসলে এই মুভির মাধ্যমে সমাজে একটি সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে, আর তা হলো জায়গা জমি সয় সম্পত্তি এতটাই ভয়ঙ্কর যে তার জন্য আপন রক্ত শত্রু হয়ে ওঠে। জায়গা জমির লোভে পড়ে আপন ভাইকে খুন করে। এই পৃথিবীটা কয়দিনের, মানুষ কয়দিন বেঁচে থাকবে? সবারই তো একটা সময় এই পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু কিছুক্ষণের জন্য পাওয়া এই সয় সম্পত্তি কেউ কি তাদের সঙ্গে করে নিয়ে যেতে পারবে? বয়সকালে যখন নিজের ভুলগুলো বুঝতে পারবে, যখন দেখবে তার পাশে আপনজন বলতে কেউ নেই, যারাও ছিল তাদেরকেই সামান্য কিছু সয় সম্পত্তির জন্য খুন করেছিল, কিন্তু এখন আর সেই সয় সম্পত্তিগুলো কোনো কাজে আসছে না, তখন বড্ড দেরি হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। তো আজকে এই সামাজিক মেসেজটি দিয়ে আমি আমার এক্সপ্লেনেশনটি শেষ করছি। এক্সপ্লেনেশনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।